চাঁদপুরের 7 মার্ডারের ঘটনা নিয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন নাগরিকের চাঁদপুর প্রতিনিধি অমরেশ দত্ত এবং নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মাহফুজুল আলম মোল্লা সজল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শুরুতেই আমি অমরেশ আপনার কাছে জানতে চাই, ঘটনার খবর আপনারা কিভাবে পেয়েছেন? পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে ঘটনার ব্যাপারে? এখন পর্যন্ত যতটুকু তথ্য আমরা পেয়েছি সেটা হচ্ছে যে এটি প্রাথমিকভাবে একটি ডাকাতির ঘটনা মনে হলেও পুলিশের নানা রকম তথ্য উপাত্তে বেরিয়ে এসেছে এটি ডাকাতি না, এটি ফুল প্ল্যান মার্ডার। জি। এবং প্রত্যেকেই ঘুমন্ত অবস্থায় ছিল 7 জন এবং প্রত্যেককেই পিছনে ঢাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। সেই কোপানোর চিহ্ন যে একটি রক্তমাখা কুড়াল, সেটি কিন্তু পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। সেটি এবং আরো 4টি মোবাইল কিন্তু সেই জাহাজ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং 4টি জাহাজের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে জাহাজটিতে লোক বেশি থাকার একটি সম্ভাবনার কথা বলেছিল নৌযান ফেডারেশনের শ্রমিক নেতা হারুন। তিনি দাবি করেছেন যে এই যে জাহাজটি রয়েছে সেটার মধ্যে কমপক্ষে 11 জন থাকার কথা, কিন্তু এখন পর্যন্ত 8 জনের তথ্য কিন্তু উঠে এসেছে। তাহলে বাকি লোকগুলো কোথায়? একই সূত্রে কিন্তু পুলিশও হাঁটছে। নৌ পুলিশের পুলিশ সুপার মুশফিকুর জানিয়েছেন যে তাদের কাছে যে তথ্য এসেছে সেখানেও তারা এখন পর্যন্ত 9 জনের তথ্য তারা পেয়েছে। তার মধ্যে 8 জনের তথ্য পেলেও একজন যিনি মিস্টেক ছিল তিনি ওই দিন ছুটিতে ছিলেন বলে তারা জানতে পেরেছে এবং তার নাম ছিল নিঃস্বার্থ। জি। তারপরে তারা বিষয়গুলো ইনভেস্টিগেশন করছে। আজ রাতের মধ্যেই মামলা হওয়ার কথা রয়েছে। মামলাটি করবেন জাহাজের 6 জন মালিকের একজন, নাম হচ্ছে মোর্শেদ। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 4 জনের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। সেই তদন্ত টিম 10 কার্য দিবসের মধ্যে কিন্তু বিষয়টি উপস্থাপন করবে এবং পুলিশও নানা তথ্য উপাত্ত নিয়ে কাজ করছে। এবং ইতিমধ্যেই বিআইডব্লিউটি এর যিনি নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের বদ্বীপ শাখার যুগ্ম পরিচালক মাহফুজুল আলম মোল্লা, তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনিও বেশ কিছু তথ্য উপাত্ত পেয়েছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে ওই যে জাহাজটি ঘটনাস্থলে ছিল সেটিতে পাইলট ছিল না এবং নির্দিষ্ট চ্যানেলের বাইরে চলে গিয়েছিল। এবং তিনি আরো জানিয়েছেন এটিতে পর্যাপ্ত যে নিরাপত্তার ব্যবস্থা থাকার কথা ছিল সেটিও ছিল না। এখন পর্যন্ত এই ছিল বিশেষ। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে যে লাশগুলো আইডেন্টিফিকেশন করা হয়েছে প্রত্যেককে কিন্তু তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ময়নাতদন্ত শেষে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা এবং নৌ পুলিশের পক্ষ থেকে তাদেরকে প্রত্যেককে 10,000 টাকা করে কিন্তু দেওয়া হয়েছে। জি অমরেশ, আরেকটা ব্যাপার জানতে চাই, যদিও এখন অনেকেই ধারণা করছেন বা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এটি শুধুমাত্র নিতান্ত একটি ডাকাতির ঘটনা নয়, সার ছাড়া আর কি ছিল যেটা ডাকাতি করা যায় বা এমন কিছু কি ওই জাহাজে পাওয়া গেছে? আপনি তো গিয়েছেন নিশ্চয়ই বা খবর নিয়েছেন। আমি শুনতে পাইনি। বললাম যে সেখানে আসলে কি ছিল সার ছাড়া যেগুলো ডাকাতি করা যায়, কারণ এটা যে শুধুমাত্র ডাকাতির ঘটনা এখন এমনটা নাও হতে পারে। পুলিশের পক্ষ থেকে অনেকটা এমন ধরনের ধারণা দেয়া হচ্ছে। এমন কি ছিল সেই জাহাজে সার ছাড়া? জাহাজটিতে 720 মেট্রিক টন সার ছিল। সেই সারগুলো কিন্তু চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে এসেছিল এবং পথের মধ্যেই সেই সারটা পুলিশ যেটি জানিয়েছে যে পথের মধ্যে যারা প্ল্যানার ছিল তারা অনেক আগেই চাঁদপুরের নৌসীমানার বাইরেই ওই 7টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবং তারা জাহাজের মধ্যেই ছিল। এখানে জাহাজের যে উঠার ব্যবস্থা সেটি কিন্তু উঠা পসিবল ছিল না। তো সেক্ষেত্রে জাহাজের লোকেই ছিল এবং জাহাজের ভিতরে ঘাতকরা ছিল এবং তারা এখানে এই ঘুমন্ত অবস্থায় জাহাজের যারা ছিল কর্মরত ক্রু তাদেরকে মেরে এই মালগুলো এখান থেকে খালাস করার তাদের উদ্দেশ্য ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে পুলিশ আরো বেশ কিছু তথ্যপত্র পেয়েছে। তবে কোনোভাবেই তারা ডাকাতির ঘটনার দিকে তারা যেতে চাচ্ছে না, তারা এটিকে হত্যাকাণ্ড বলেই এখন পর্যন্ত স্টে করতে চাচ্ছে। জি অমরেশ, আপনি থাকুন আমাদের সঙ্গে রয়েছেন মাহফুজ ভাই। আপনার কাছে জানতে চাই, ডাকাতেরা খুব বেশি দরকার না হলে মানুষের জীবন নিতে চায় না, মূলত মালামাল নিয়ে তারা পালিয়ে যায়। কিন্তু এই জাহাজের ক্ষেত্রে বা এই ঘটনায় কোন ঘটনা থাকতে পারে, এমন কিছুর ইঙ্গিত কি পুলিশের তরফ থেকে পাওয়া গিয়েছে এর মধ্যে?
আহ, পুলিশ এখন পর্যন্ত বেশ কিছু অমরেশ, টিম আমি নিয়ে আমার এই তদন্ত প্রশ্নটা শুরু ছিল করেছে। মাহফুজ সাহেবের কাছে। অমরেশ, আপনি থাকুন আমাদের সঙ্গে। মাহফুজ ভাই, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন আমার প্রশ্ন, আমি আপনার কাছ থেকে উত্তরটি চাই। জাহাজটির তারা নিজেরা কোনো দ্বন্দ্বে লিপ্ত ছিল কিনা, এবং মালিকদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে তারা শুধুমাত্র ড্রাইভার এবং মাস্টারকে নিয়োগ দিতে পারে, বাকিদেরকে নিয়োগ দিতে পারে না। সেক্ষেত্রে নৌ পুলিশ একটি ইনভেস্টিগেশনে গোপন ভাবে আমাদেরকে যেটি জানিয়েছে সেটা হচ্ছে যে ড্রাইভার এবং মাস্টারদের ছাড়াও অনেককেই বেতন দেওয়া হয়, সেই বেতনটা কিন্তু আপনার মাস্টারদেরকে হাতে দেওয়া হয়, এবং মাস্টারদের এটা ভাগাভাগি করে। এমন কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্র থেকে বা কর্তৃত্ব দেখানোর জন্য তারা ক্ষোভের বশবর্তী হয়ে কি করেছে কিনা সেই বিষয়টিও কিন্তু পুলিশ এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। তবে তারা দ্রুতই আশাবাদী যে দ্রুতই এই হত্যাকাণ্ডে জি, অমরেশ, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমাদের সঙ্গে আরেকজন রয়েছে নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক, তার কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে হয়তো পরবর্তীতে আবারও যুক্ত হব। মাহফুজ ভাই, আপনার কাছে জানতে চাই, সারের জাহাজ থেকে আসলে ডাকাতি করার কি রয়েছে, বা সারের মতো বিপুল পরিমাণের পণ্য কোথায় বিক্রি করা হচ্ছে সেগুলো ইজিলি তো আমরা একেবারে ট্রেস করে ফেলতে পারবেন। তাই সার ডাকাতি করার সময় কেউ একেবারে 7টি জীবন নিয়ে নিবে, 7 মার্ডারের ঝুঁকি নিতে চাইবে না তারা। নাবিকদের ফোন ডাকাতির জন্য কেউ এত ঝুঁকি নেবে না, কারণ সেখানে 7 জনের কাছে হয়তো 7টা মোবাইল ফোন থাকতে পারে। মুক্তিপণ চাওয়ার জন্য হলেও তো তারা মার্ডার করতো না, কারণ তারা বাঁচিয়ে রাখতো, পরিবারের কাছে ফোন করতো, মুক্তিপণ চাইতো। আর মেঘনা ডাকাতিতে জাহাজ গায়েব করে দেওয়া অনেক কঠিন ব্যাপার। তাহলে কি হতে পারে এই পুরো ঘটনাটি? আসলে পুরো ঘটনাটা একটা রহস্যজনক। সে বিষয়টা এখন আসলে পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট করে বলা যাবে না যে এখানে কি ঘটেছিল। তবে এই ধরনের জাহাজে সাধারণত সার, এখানে প্রায় কয়েক কোটি টাকার সার রয়েছে। তো সার সহ এই জাহাজটাকে এখানে গায়েব করা খুব কঠিন বিষয়, কারণ নৌপথের বাইরে নেওয়া তো এটা সম্ভব না। কিন্তু এটা এখানে যখন চিটাগাং থেকে আগের দিন আসে, জি, আমাদের চট্টগ্রাম থেকে জাহাজে সাধারণত পাইলট অনবোর্ড হয়। আমাদের বিআইডব্লিউটিআর পাইলট আসে। তো ওই জাহাজে পাইলট ছিল না, ফলে তারা পাইলট বিহীনে চলাচল করছিল। তো রাতের বেলায় যখন জাহাজটাকে আমরা এই ঘটনার পর পরে যখন ওই স্পটে যাই, তখন এটাকে নোঙর বিহীন অবস্থায় পাই। অর্থাৎ জাহাজের মাস্টার বা জাহাজ কেবিন ক্রুরা তারা যদি জাহাজটাকে সেফ পজিশনে রাখতো, তাহলে অবশ্যই এটাকে নোঙরে রাখতো। তো এটা নোঙরে ছিল না, এটা চ্যানেল থেকে অনেকটা বাইরে। সেটা একটা অফ চ্যানেল, ঈশান বেলার চ্যানেলের, সেখানে একটা গ্রাউন্ড অবস্থায় থাকে, চরাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তো আসলে এই যে প্রশ্নটা করেছেন যে জি। এটা কি উদ্দেশ্যে এরা করছে, এটা আসলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট করে বলা যাবে না যে এখানে কি ঘটেছিল বা এটা কি উদ্দেশ্য হয়েছে। জি, বিস্তারিত তদন্ত হলে নিশ্চয়ই আমরা অনেক কিছু জানতে পারবো। কিন্তু এই ধরনের ডাকাতি সুন্দরবন এলাকায় আমরা দেখা যায় বা দেখতে পেয়েছি এর আগেও, কিন্তু কারণ সেখানে চিপা চাপায় নৌযান ফেলে রাখা হয়, তাও সেটা হয় অবশ্য ছোট নৌযানের সঙ্গে। আর এই এলাকায় এর আগে কি কখনো এই ধরনের ঘটনা ঘটেছে? চাঁদপুর বা মেঘনার এই মোহনাগুলোতে এই ধরনের কোনো ঘটনার সাক্ষী কি আপনি হয়েছেন কখনো? আসলে ছোট এইসব মাঝে মধ্যে ডাকাতির কিছু বিষয় হয়, কিছু ঘটনা ঘটে। তবে এই বছর এখন যেভাবে হয়েছে, যেভাবে একটা নৃশংস ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনা কখনো ঘটে নাই। এইভাবে এই পরিস্থিতিতে কখনো আহ, তৈরি হয়েছে বলে আমার জানা নাই। তবে মাঝে মধ্যে এই সব জায়গাতে একটু ডাকাতি হয় বা মালামাল নিয়ে যায়, সেটা মাঝে মধ্যে হয়ে যায়, এরকম শোনা যায়। জি। লাইটারের জাহাজ মূলত গভীর সমুদ্র থেকে মালামাল নামিয়ে নদী বন্দরগুলোতে নিয়ে আসে, ওই জাহাজের মাধ্যমে নিয়ে আসা হয়। বড় জাহাজে এমন কিছু বিষয় আছে যা তারা জেনে গিয়েছিল বা অন্য কেউ জানলে ঝামেলা হতে পারে, সেই কারণে কি তাদেরকে হত্যা করা হতে পারে বলে মনে করেন আপনি, বা আপনার কোনো পর্যবেক্ষণ কি রয়েছে এ ব্যাপারে? আসলে লাইটার জাহাজগুলিতে যেসব ধরনের ইকুইপমেন্ট থাকার কথা, এই জাহাজে সে ধরনের ইকুইপমেন্ট ছিল না। বিশেষ করে বিএসএফ টাও তাদের নষ্ট অবস্থায় পাই, সেটাও চালু ছিল না। তো এখন জাহাজে যেহেতু সিসি ক্যামেরা বা তেমন কিছু নাই, এটা বলা যাচ্ছে না যে এটা আসলে কিভাবে কি এটা হয়েছে। এখন ডাকাতির যে বিষয়টা আসছে, সেই বিষয়টা আসলে সম্পূর্ণই তদন্তনাধীন বিষয়। এই তদন্তনাধীন বিষয় নিয়ে আসলে গেস করা বা অনুমানমূলক কিছু বলা ঠিক হবে না। জি। বড় জাহাজের ব্যাপারে, অর্থাৎ যেখান থেকে মালামাল খালাস হয়েছে, ওই জাহাজের ব্যাপারে কি কোনো ধরনের তথ্য আপনারা এরই মধ্যে জানতে পেরেছেন?
না, ওই কোম্পানির আরেকটা জাহাজ ছিল, যেটা ঢাকা থেকে তারা চিটাগাং থেকে যাচ্ছিল। তো তারা আমাকে যেটা বললো যে ওই জাহাজটাকে ট্রেস করতে পারে নাই রাত্রের বেলা থেকে, মানে মোবাইলে পাচ্ছিল না কাউকে। সেই ক্ষেত্রে যখন ওরা যাচ্ছিল চট্টগ্রামের দিকে, অন দা ওয়েতে এই জাহাজটাকে দেখে তারা জাহাজ মুভ করে ঘুরে ওই জাহাজের পাশে এসে বার্দিং করে। বার্দিং করে তারা দেখে যে এখানে ভিতরে লোকজন মানে নিহত অবস্থায় বা মুমূর্ষু অবস্থায় আছে। তারপরে তারা এটা আমাদেরকে বা বিভিন্ন পুলিশের 999-এ ফোন করে। তখন আমরা খবরটা পাই আর কি, পেয়ে তো তাৎক্ষণিকভাবে আমরা যাই ঘটনাস্থলে, আমি নিজেও গিয়েছি। জি তো সার্বিক ঘটনায় দেখে যেটা মনে হয়, সে ডাকাতির বিষয়টার বেলায় যেমন হওয়ার কথা, সেই আলামত বা সেই সিনড্রোমটা এরকম পুরোপুরি যে ডাকাতি বলে চালানো যায়, সেটাও আমার কাছে মনে হচ্ছে না যে এখানে অন্য কোনো বিষয় থাকতে পারে। এবং এই জাহাজে 8 জন লোক ছিল। এই ধরনের জাহাজে সাধারণত একটু বেশি লোক থাকে। তো জি এর বাইরে কোনো লোক ছিল কিনা সেটা একটা তদন্তনাধীন বিষয়, সেটাও নিশ্চিত তদন্ত হবে। তারপরে বলা যাবে যে এর মধ্যে আরো কোনো বিষয় জড়িত কিনা। জি এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পরে নৌ পরিচালনা ব্যবস্থায় কোনো ধরনের নিরাপত্তাজনিত ঘাটতি কি আপনাদের চোখে পড়েছে কিনা, বা আরো যারা এই লাইটারের জাহাজ বা এগুলোতে যারা কাজ করেন তারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে কিনা, অভাব বোধ করছেন কিনা নিরাপত্তার? না, নিরাপত্তার অভাব বোধ করার কথা না। আমাদের আসলে নৌপথে এই জাহাজগুলি চলাচল করার ক্ষেত্রে আমাদের নৌ পুলিশ আছে, কোস্ট গার্ড আছে, তারা অবশ্যই নিরাপত্তার বিষয়টা দেখভাল করে। হ্যাঁ, আর আমাদের জাহাজগুলিতে পাইলট অনবোর্ড থাকার কথা। পাইলট অনবোর্ড হলে সাধারণত পাইলটরা বিভিন্ন ভাবে নির্দেশনা দিয়ে থাকে যে জাহাজটা কখন কোন দিকে যাবে অথবা মুভ করবে, এই বিষয়টা। তবে নিরাপত্তা ঘাটতি আছে বলে আমার মনে হয় না যে এখানে কোনো নিরাপত্তার ঘাটতি আছে বা কোনো ঝুঁকি আছে। জি নিরাপত্তা ঝুঁকি বা নিরাপত্তা ঘাটতি না থাকার পরেও এত বড় একটি নৃশংস ঘটনা ঘটে গেল, তো সেই ক্ষেত্রে পরবর্তীতে বা আগামীতে এই ধরনের ঘটনার প্রতিরোধে যেন পুনরাবৃত্তি না ঘটে, কোনো ধরনের আশঙ্কা কি আপনাদের রয়েছে কিনা, বা পুনরাবৃত্তি ঘটার যদি যেন না ঘটে সেই জন্য আপনারা কোনো ধরনের ব্যবস্থা কি নিতে যাবেন কিনা, বিশেষ কোনো ব্যবস্থা? না, তা তো অবশ্যই। এখানে এই নৌপথে এই ধরনের একটা ঘটনা ঘটার পরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যাতে আরো সুন্দর এবং সুচারুভাবে হয়, সেজন্য বিভিন্ন সংস্থা আছে, নৌ পুলিশ আছে, কোস্টগার্ড আছে, তাদের সাথে সমন্বয় করে আমরা নিশ্চয়ই নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত করব। জি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি একটু অমরেশ দত্ত আপনার কাছে একটু শেষ প্রশ্ন করতে চাই, আপনি রয়েছেন আমাদের সঙ্গে। আপনি তো গিয়েছেন, নিহত যারা হয়েছেন, আপনি পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা হয়েছে কি, তারা কি বলছেন? হ্যাঁ, পরিবারের সদস্যের সাথে আমার কথাবার্তা হয়েছে। তারা এসেছিলেন, তারা এতটা আর্তনাদ মুহূর্তে ছিল যে তারা শুধুমাত্র এই হত্যাকাণ্ডের সাথে, এটিকে সেফ হত্যাকাণ্ড বলতে চায় এবং পরিকল্পিত হত্যাকাণ্ড বলতে চায়, এবং এর সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় তারা দেখতে চায়, এবং অবিলম্বে যাতে তা কার্যকর হয় সেই বিষয়টি তারা নিশ্চিত চায়। আচ্ছা, এই ক্ষেত্রে তারা কি কাউকে সন্দেহ করছেন, যারা পরিবারের সদস্য যারা রয়েছেন? অনেক ক্ষেত্রে দেখা যায় পূর্বশত্রুতা জেরও হতে পারে, জাহাজের মালিকদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা এ ধরনের কোনো কিছুর প্রতি কি তারা ইঙ্গিত করেছে? অমরেশ দত্ত শুনতে পেয়েছেন আমাকে? অমরেশ দত্ত শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে আমার পাচ্ছি। শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে কোনো ধরনের পূর্ব শত্রুতা জের কি এখানে রয়েছে কিনা, পরিবারের সদস্যরা কাউকে কি সন্দেহ করছে কিনা, বা জাহাজের মালিকে দ্বন্দ্বে কি কোনো ধরনের তাদের মধ্যে কোনো সংশয় তারা প্রকাশ করেছে কিনা, সন্দেহ প্রকাশ করেছে কিনা আপনার কাছে? না, পরিবারের পক্ষ থেকে তো এমন কোনো সংশয় তারা এখন পর্যন্ত আমাদেরকে বলেনি, যেহেতু তারা বিভিন্ন জেলার। তবে পুলিশের ইনভেস্টিগেশনে এসেছে যে যেহেতু জাহাজটির মালিক 6 জন, তাদের মধ্যে কর্তৃত্ব দেখানোর জন্য কোনো দ্বন্দ্ব অন্তর্গতভাবে আছে কিনা সেই বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রেখেছেন, এবং তারা অচিরেই সকল বিষয় একসাথে করে দোষীদেরকে আইনের আওতায় আনতে পারবেন বলে তারা গণমাধ্যম কর্মী সহ সকলকে আশ্বস্ত করেছেন। জি অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার জন্য। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।